হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলকে স্বাগত। তো খুব গুরুত্বপূর্ণ প্রথম নিউজটা রয়েছে স্পিকারের ভোট, স্পিকার নির্বাচন। তো সেটা নিয়ে ডিটেলস এখানে বলা রয়েছে। ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং অনেক কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, যেটা আমাদের কিন্তু সরাসরি এমসিকিউ তৈরি হবে। তো এটা আমরা দেখে নেব। এছাড়া জল সংকটের প্রভাব অর্থনীতিতে কীভাবে পড়ছে তার একটা খুব সুন্দর বিশ্লেষণ দেওয়া রয়েছে, অনেক তথ্যপূর্ণ বিশ্লেষণ দেওয়া আছে, সেটা দেখব। সূচক ৭৮,০০০ মাইল ফলক ছাড়িয়ে গেছে, এটা একটা হিউজ চেঞ্জ। এর কি ফলাফল হতে পারে সেটা নিয়ে অনেক কিছু বলা রয়েছে, তো সেটা আমরা দেখব। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো দেখব। তো স্পিকারের ভোট আজ। তো বেসিক্যালি নির্বাচনটা কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে, তো সেখানে ওম বিড়লা নির্বাচিত হয়ে গেছেন। কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আমরা দেখব। দেশ চালাতে ঐক্যমত জরুরি, তাই তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। সোমবার নতুন লোকসভার প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি করেছিলেন। কিন্তু আজ তার সরকার লোকসভা স্পিকার পদ নিয়ে বিরোধীদের সাথে ঐক্যমত তৈরি করতে পারল না। কেন তৈরি করতে পারল না সেটা এখানে বলা রয়েছে। সাধারণত ঐক্যমতের ভিত্তিতে লোকসভার স্পিকার নির্বাচন হয়ে যায়। স্পিকারের নির্বাচনে অ্যাকচুয়ালি যারা নির্বাচিত হইলেন তারাই অংশ নেন নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু ঐক্যমতের ভিত্তিতেও কিন্তু এটা হয়ে যায়। কংগ্রেস সহ বিরোধী শিবিরের শর্ত ছিল তারা বিজেপি স্পিকার প্রার্থীকে সমর্থন করতে তৈরি, অর্থাৎ ভোটাভুটি না করেও তারা সমর্থন করতে তৈরি, তবে প্রথা মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছেড়ে দিতে হবে। এটা কিন্তু সংবিধানে বলা নেই যে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদেরই দিতে হবে, কিন্তু এটা প্রথা চলে আসছে, দীর্ঘদিনের প্রথা। কিন্তু সম্প্রতি সেই প্রথাটা কিন্তু চলেনি, বেশ কয়েক বছর ধরে সেই প্রথাটা চলেনি। তো সেটার জন্য বলা হয়েছিল, বিরোধীরা সেটাই বলেছিল যে ডেপুটি স্পিকারের পদটা বিরোধীদের ছেড়ে দিতে হবে। সংবিধানে বলা থাকলেও গত 5 বছরে লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি। নিয়োগের কথাটা বলা রয়েছে সংবিধানে, কিন্তু সেটা নিয়োগ করা হয়নি। এবার ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে এবং সেই পদটি বিরোধীদের ছেড়ে দেওয়া হবে। মোদী সরকার এমন কোনো আশ্বাস দিতেও রাজি হয়নি, ফলে বিরোধী শিবির পাল্টা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো ফলে প্রায় 48 বছর বাদে বুধবার লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হতে চলেছে। 48 বছর বাদে, 48 বছর পরে আবার এরকম একটা জোটের লড়াই হবে। এনডিএ প্রার্থী প্রত্যাশিতভাবে ওম বিড়লা, যিনি গত লোকসভাতেও স্পিকার ছিলেন। শীতকালীন অধিবেশনে একই সঙ্গে 100 জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে রেকর্ড করেছিলেন বিড়লা। তার বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়া প্রার্থী হচ্ছেন কংগ্রেসের 8 বারের সংসদ কেরলের দলিত নেতা কে সুরেশ। তো কে সুরেশ বিরোধিতায় ছিলেন। তো যাই হোক, ওম বিড়লা নির্বাচিত হয়ে গেছেন দ্বিতীয়বারের জন্য। স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র 3বার স্পিকার পদে ভোটাভুটি হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে 3বার স্পিকার পদে মাত্র ভোটাভুটি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রথমবার হয়েছিল 1952 সালে, দ্বিতীয়বার 1967 সালে, তৃতীয়বার জরুরি অবস্থার পরে 1976 সালে। বিরোধীদের যুক্তি, নরেন্দ্র মোদীর জমানাতে অঘোষিত জরুরি অবস্থা ফিরে এসছে, লোকসভা স্পিকার নির্বাচনেও ভোটাভুটির পুনরাবৃত্তি হচ্ছে। তো ঐক্যমতের কথা বললে নিজের ইচ্ছে চাপিয়ে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি এরকম বলা হয়েছে। তো এখানে কিছু পলিটিক্যাল বিষয় বলা রয়েছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, আমরা এখানে ইনফরমেশনগুলো দেখে নেব। স্বাধীন ভারতে 1952 সালে ভি মাবলাঙ্কার বনাম শান্তারাম মোরে জয়ী মাবলাঙ্কার, জিভি মাবলাঙ্কার উনি প্রথম স্পিকার ছিলেন, ফার্স্ট স্পিকার লোকসভার। 1967-তে নীলম সঞ্জীব রেড্ডি বনাম টি বিশ্বনাথন, নীলম সঞ্জীব রেড্ডি উনি হয়েছিলেন স্পিকার। বলিরাম ভাগত 1976-এ জিতেছিলেন। তো এখানে 26 জুন 2024 ওম বিড়লা এখানে জিতলেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এই জিনিসটা হয়েছে, এবং ডেমোক্রেসির পক্ষে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের সিরিয়ালি জানা উচিত। আমরা বিভিন্ন লেখাতে এগুলো ব্যবহার করতে পারি বা এমসিকিউ প্রশ্ন এখান থেকে হতে পারে। এরপর দেখে নেব শহরে জল সংকটের প্রভাব কীভাবে অর্থনীতিতে পড়ছে। ভূখণ্ডের দখল বা অন্য কারণ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেটা হবে জল নিয়ে। এটা কিন্তু বহুদিন আগে প্রেডিক্ট করা ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা জল নিয়ে হবে। পৃথিবীতে জল সংকটের ভয়াবহতা বোঝাতে বিজ্ঞানী এবং পরিবেশবিদদের একটা বড় অংশ এই কথা বলে আসছেন দীর্ঘদিন ধরে। সেখানে ভারত কোথায় দাঁড়িয়ে? জল নিয়ে মঙ্গলবার মুডিজ রেটিং যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে স্পষ্ট ইঙ্গিত এক প্রকার গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে দেশের নানা প্রান্ত, বিশেষ করে শহরাঞ্চল। বেঙ্গালুরু, দিল্লি সহ দেশের নানা বড় শহরে জল সংকট ইতিমধ্যে রীতিমতো ঘোরালো আকার নিয়েছে। বাংলার জল অপচয় নিয়ে রীতিমতো দুশ্চিন্তা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুডিজের রিপোর্টে বলা হয়েছে কি, এই পরিস্থিতিতে জল নিয়ে শহরগুলোকে নাগরিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে সংঘাত তীব্রতর হতে পারে। নাগরিক এবং ব্যবসায়িক ক্ষেত্রের মধ্যে এটা সংঘাত হতে পারে বলা হচ্ছে। আর এর জেরে যে সামাজিক অস্থিরতা দেখা দেবে তা সরাসরি প্রভাব পড়বে দেশের আর্থিক উন্নয়নে।
মুডিস জানিয়েছে জল সংকটের কারণে সবথেকে বেশি বিপদ ভারতের তাপবিদ্যুৎ এবং ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে পড়বে। প্রচুর পরিমাণে এখানে জল প্রয়োজন হয় এবং এর রিপোর্ট অনুযায়ী জল সরবরাহ কমে যাওয়ায় কৃষি উৎপাদন ও কারখানায় কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। খাদ্যপণ্যের দাম সেখানে বাড়বে। খাদ্যপণ্যে স্বাভাবিক, যদি উৎপাদন কমে তাহলে খাদ্যপণ্যের দাম বাড়বে। ক্ষতিগ্রস্ত ব্যবসার সাথে যুক্ত সকলের আয় কমবে, যা সামাজিক অশান্তি তৈরি করবে। মুডিজ বলছে এর জেরে ভারতে আর্থিক বৃদ্ধির গ্রাফে অস্থিরতা বাড়বে, দেশের অর্থনীতির চাপ প্রতিহত করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এই জিনিসটা কিন্তু দেখা যায় ভারতের বিভিন্ন বড় শহরে জলের অভাব ক্রমশ বাড়ছে। তো এখানে সেটা বলা রয়েছে। রাজস্থানে এমন অনেক জায়গা আছে যেখানে পানীয় জল আনতে 8 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হয়, এবং মুম্বাইতেও জলের সমস্যা কিন্তু দীর্ঘদিনের। অধিকাংশ মুম্বাইবাসী দিনে একবার দুবার পুরসভা থেকে জলের সরবরাহ পান, সেই সময় রিজার্ভার ভরে না রাখলে নির্জলা থাকতে হয়। এবছর জলের তীব্র সংকট দেখা দিচ্ছে বেঙ্গালুরুতে। এই কয়েকদিন আগে পর্যন্ত শহরের বহু জায়গায় পানীয় জলের সরবরাহ বন্ধ ছিল। রোজ জলের ঘাটতি ছিল প্রায় 500 মিলিয়ন লিটার। হিউজ পরিমাণ একটা ঘাটতি কিন্তু ছিল। 2022 সালে ভারতের জিডিপিতে শিল্পক্ষেত্রের 25.7% অংশীদারিত্ব ছিল, কিন্তু এই প্রসঙ্গে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে 2022 সালে ভারতের মোট জনসংখ্যা 36% শহরে বাস করত, যা আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে জল পাওয়ার জন্য ব্যবসা ও শিল্পক্ষেত্রে আবাসিকদের মধ্যে রীতিমতো লড়াই তীব্র। এখানে তাহলে লড়াইটা কাদের মধ্যে? আবাসিকদের সাথে, নাগরিকদের সাথে, ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছে তাদের মধ্যে সমস্যা। তো কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2031 সালে ভারতে বছরে গড়ে মাথাপিছু জলের যোগান কমে 1367 বর্গমিটার হবে। 2021 সালে যা ছিল 1486 বর্গমিটার, যোগান 1700 বর্গমিটার নিচে চলে গেলে জলের অভাব রয়েছে বলে ধরা হয়। তো মুডিজের পূর্বাভাস 2024 সালে ভারতের অর্থনীতি অন্য সমস্ত G20 দেশের তুলনায় সব থেকে বেশি 6.5% হারে বাড়বে, অর্থাৎ পাল্লা দিয়ে বাড়বে জলের চাহিদা। তো এইসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং এটাতেই সমস্যা হতে চলেছে। এখানে তথ্যগুলো আমি দেখে নেব। পৃথিবীতে 7.5% জলই হচ্ছে লবণাক্ত জল, যেটা সমুদ্রে এবং লবণাক্ত হ্রদে রয়েছে, যার মধ্যে 2.5%ই মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার, এবং তার মধ্যে 1.2%ই মানে হচ্ছে পানযোগ্য। এই যে 2.5% রয়েছে, এর অধিকাংশ রয়েছে হিমবাহ হিসেবে, 1.2% হচ্ছে পানযোগ্য। ভারতে জল অপচয় কীভাবে হয়? প্রতি 3 জনের একজন ট্যাপ বন্ধ করতে ভুলে যান, এতে প্রতি মিনিটে অন্তত 5 লিটার জল নষ্ট হয়। ব্রাশ করার সময় ট্যাপ খোলা রাখলে প্রায় 25 লিটার জল অপচয় হচ্ছে। পান, রান্না, স্নান, পরিচ্ছন্নতা, কাছাকাছিতে মিলিয়ে গড়ে দিনে একজনের লাগে সর্বোচ্চ 150 লিটার জল। তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, এটা মনে রাখতে হবে। নজির গড়ে সূচক ছড়ালো 78,000। তো এটা ইকোনমিক্সের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেন্সেক্স প্রথমবারের জন্য 78,000 মাইল ফলক ছাড়িয়ে গেল। তো লেনদেন চলাকালীন তৈরি হয়েছে নজির, যেটা যথেষ্ট উচ্চতা ছুঁয়েছে। রেকর্ড করেছে নিফটিও, যে জায়গায় এতটা উত্থান হয়েছে। দেশের রপ্তানি মূল্য আমদানি মূল্যকে ছাড়ালে বাণিজ্য উদ্বৃত্ত হয়, এটা আমরা জানি। আমদানি মূল্যকে যদি ছাড়িয়ে যায়, তার সাথে বিভিন্ন খাতে বিদেশি মুদ্রা আয় ব্যয় ধরলে মেলে চলতি খাতের হিসাব। তো বিদেশি মুদ্রা আয় ব্যয়, যেটা চলতি খাত, আমরা জানি ব্যালেন্স অফ পেমেন্টে যেটা কারেন্ট অ্যাকাউন্ট, বিদেশি মুদ্রা সেগুলো বিভিন্ন খাতে সেটা ধরলে আমরা পাই। পাটনা আইআইটির অর্থনীতি অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, আমদানি খরচের তুলনায় রপ্তানি খাতে আয় হয়েছে বেশি। আমদানির তুলনায় রপ্তানিতে আয় হয়েছে বেশি। রাজকোষে বাড়তি বিদেশি মুদ্রা ঢুকছে। সরকার উদ্বৃত্ত আয় কাজে লাগালে তা বেকারত্ব কমিয়ে জিডিপি বৃদ্ধির হারকে তুলবে। বাড়তে পারে টাকার দাম, তবে এতে মূল্যবৃদ্ধির মাথা তোলার আশঙ্কাও থাকছে। তো আমরা জানি এই জিনিসগুলো হয়, তবে এটাই অর্থনীতির ক্ষেত্রে খুবই পজিটিভ একটা দিক। সোমবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে গত জানুয়ারি মার্চে চলতি খাতে দেশের ভাড়ারে এসছে $570 কোটি, 70 কোটি ডলার কারেন্ট অ্যাকাউন্টে এসছে। ব্যালেন্স অফ পেমেন্টের খুব গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটো অংশ থাকে। তো কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু সেটা অনেকটাই বেশি এসেছে, যেটা জিডিপির 0.6%। 10টি ত্রৈমাসিকে এই প্রথম এটা হচ্ছে উদ্বৃত্ত। বিগত 10টা যদি 3 মাসের হিসাব আমরা দেখি, তাহলে সেখানে দেখা যাবে এই প্রথম সেটা উদ্বৃত্ত হলো, যেটা একটা পজিটিভ দিক। আমেরিকাতে মূল্য বৃদ্ধি কমেছে, তাই সুদ কমার পথ তৈরি হচ্ছে বলে আশায় বাজার। দেশের সুদ কমার চাপ বাড়ছে। রিজার্ভ ব্যাংকের ঋণনীতি কমিয়ে 1% এক্ষেত্রে এটা সুদটা কমানোর পক্ষপাতী। আরবিআইয়ের 2.10 লক্ষ কোটি ডিভিডেন্ডের টাকা থেকে রাজকোষ ঘাটতি মিটিয়েও কেন্দ্র মূলধনী খরচ করতে পারবে। অর্থাৎ এখানে যেহেতু উদ্বৃত্ত হচ্ছে, সেখানে কিন্তু মূলধনী খরচের একটা জায়গা তৈরি হচ্ছে, বা যেটা আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে কি হবে? সরকার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, মূলধনী খাতে খরচ করে, তাহলে সেখান থেকে কিন্তু ভবিষ্যতে আয় আসার রাস্তা তৈরি হবে। ভালো বর্ষার পূর্বাভাস রয়েছে। কিছু সংস্কারমুখী ঘোষণা থাকতে পারে বাজেটে, তাও বাজার চড়ার কারণ। তো সংস্কারমুখী ঘোষণা অর্থাৎ সরকারি কিছু নীতি পজিটিভ থাকবে বলে আশা করা হচ্ছে অনেকে, সেটার জন্য বাজার চড়ছে।
সতর্কবার্তা, বাজেটে কিছু ক্ষেত্রে ঋণ মকুব সহ কয়েকটা জনমোহিনী পদক্ষেপ করা হতে পারে বলে জল্পনা, অর্থাৎ ফুল বাজেটে এরকম কিছু দিক নিয়ে আসা হবে, সেটার জন্য তাৎক্ষণিক কিছু সূচক নামতে পারে, সাধারণ লগ্নিকারীদের সাবধানে পা ফেলতে হবে। তো বর্তমান যে পরিস্থিতিটা চলছে এটাকে আমরা বুল মার্কেট বলতে পারি। বুল মার্কেট অর্থাৎ যেখানে বাজার চড়া থাকে এবং আগামী দিনেও সেটা কিন্তু চড়া থাকার একটা ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমান সেই পরিস্থিতিটা চলছে, আমরা দেখতে পাবো বেশ কিছুদিন কিন্তু জিনিসটা চলবে, যতদিন না পর্যন্ত ফুল বাজেট আসছে। বাজেটে যদি কিছু বাজার পড়ার ইঙ্গিত থাকে সেখানে হয়তো কিছুটা নামতে পারে, কিন্তু সেটা বাদ দিয়ে এটা কিন্তু এখন বর্তমানে চলবে। এবং যেটা এখানে এই যে বলা হয়েছে, এখানে কিন্তু একটা পজিটিভ দিকের কথা এখানে বলা হচ্ছে আগামী দিনে। নেক্সট চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য সেফারার ইজ অবজার্ভড অন 25 জুন। 25 জুন ইন্টারন্যাশনাল ডে অফ দ্য সেফারার, এটা পালন করা হয়। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন 2010 থেকে এটা করা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একটা সংস্থা, যার হেডকোয়ার্টার রয়েছে লন্ডনে, ইউনাইটেড কিংডম লন্ডনে। লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা শুভমানি টু দ্য নেক্সট ভাইস চিফ অফ আর্মি স্টাফ। আর্মি স্টাফের ভাইস চিফ কে হচ্ছেন পরবর্তী? লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণি। লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণি উনি নেক্সট ভাইস চিফ হবেন, যিনি উপেন্দ্র দ্বিবেদীর জায়গাতে আসবেন। বর্তমানে উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন, তো তার জায়গাতে তিনি আসতে চলেছেন। ইন্ডিয়ান আর্মি ওপেন্স লাদাখ কালবার ওয়ার মেমোরিয়াল টু দ্য ট্যুরিস্ট। তো লাদাখে কালবার ওয়ার মেমোরিয়াল এটাকে কিন্তু ট্যুরিস্টদের জন্য ওপেন করে দিয়েছে আর্মি। কার্গিল বিজয় দিবস 26শে জুলাই, যেটা 25তম অ্যানিভার্সারি কার্গিল বিজয় দিবসে, সেইটার উপলক্ষে এটা খুলে দেওয়া হয়েছে। নেক্সট, শ্রীনগর আর্নস ওয়ার্ল্ড ক্রাফট সিটি টাইটেল বাই ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল। একদম গুরুত্বপূর্ণ নিউজ, এটা ফ্যাকচুয়াল নিউজ এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। Jammu and Kashmir administration had applied for the recognition of the Srinagar as World Craft City in 2021 together with recognition as UNESCO Creative City Network. Jaipur, Mamallapuram and Mysore are the other Indian cities that have previously been recognized as World Craft City. তো জয়পুর, মালাপুরম এবং মাইসোর, এই তিনটে শহর অলরেডি ওয়ার্ল্ড ক্রাফট সিটির তকমা পেয়েছে। সম্প্রতি শ্রীনগর ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিলের থেকে এই তকমাটা পেল। তো এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারা কারা পেয়েছে এবং বর্তমানে কে পেল, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, গিরিজা সুব্রমণিয়ান টেক্স চার্জ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স লিমিটেড। নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন গিরিজা সুব্রমণিয়ান। অনুজ ত্যাগী অ্যাপয়েন্টেড এমডি অ্যান্ড সিইও অফ এইচডিএফসি ERGO জেনারেল ইন্স্যুরেন্স। জেপি নাড্ডা লঞ্চেস ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেন 2024। স্টপ ডায়রিয়া ক্যাম্পেন, এটা খুব গুরুত্বপূর্ণ। টু অ্যাটেন্ড জিরো চাইল্ড ডেথ ডিউ টু চাইল্ডহুড ডায়রিয়াতে মৃত্যু কমপ্লিটলি বন্ধ করার জন্য এই লক্ষ্যমাত্রা নিয়ে এটা শুরু করা হয়েছে। জগৎ প্রসাদ নাড্ডা প্রেজেন্ট ইন্ডিয়ান মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো জেপি নাড্ডা উনি হচ্ছেন হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের ইউনিয়ন মিনিস্টার। ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চেস 1 week 1 theme ক্যাম্পেন। 1 week 1 theme, সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া ইন ডিফারেন্ট স্ট্রিম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই ক্যাম্পেনের মাধ্যমে বিভিন্ন সাকসেস স্টোরি বলা হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে ভারতের বিভিন্ন সাকসেস স্টোরিগুলো এর মাধ্যমে বলা হবে। নেক্সট, এমপি গভর্নমেন্ট established 1 PM কলেজ অফ এক্সেলেন্স ইন অল 55 ডিস্ট্রিক্ট অফ স্টেট। PM কলেজ অফ এক্সেলেন্স এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে করা হবে। ভারতীয় জ্ঞান পরম্পরা, PM কলেজ অফ এক্সেলেন্স and necessary arrangement will be made in regard of effort from 1st July 2024.
Archery World Cup 2024 Stage 3 concluded in Antalya, Turkey. এটা এই ইভেন্টটা ওয়ার্ল্ড আর্চারি ফোরাম থেকে ওয়ার্ল্ড আর্চারি থেকে 18 থেকে 23 জুন 2024 এটা আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়া টিম 4টে মেডেল পেয়েছে, 1 গোল্ড 1 সিলভার 2 ব্রোঞ্জ। এটা খুব গুরুত্বপূর্ণ, কটা মেডেল পেয়েছে এটা মনে রাখতে হবে। টোটাল 4টে পেয়েছে, একটা গোল্ড, একটা সিলভার এবং 2টো ব্রোঞ্জ মেডেল পেয়েছে। ওয়ার্ল্ড আর্চারি ওয়ার্ল্ড কাপ। India women's compounding team comprising Aditi Swami, Jyoti Surekha, Vennam and Parneet Kaur cling gold medal. Priyanks won silver in the men individual. Dheeraj Bomedevara emerged as the star performer of India, securing 2 bronze medal in reserve event. তো এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইনাল যেটা স্টেজ 4 এটা ট্ল্যাক্সক্লা মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। হরিয়ানা গভর্নমেন্ট ইনক্রিজেস রিজার্ভেশন ফর ওবিসি ক্যাটাগরি ফ্রম 15 to 27%। হরিয়ানা থেকে ওবিসিদের জন্য সংরক্ষণ 27% করা হয়েছে 15 থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ। এসবিআই অ্যান্ড ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ডিস্ট্রিবিউট ডিভিডেন্ড টু গভর্নমেন্ট। তো গভর্নমেন্টকে তাদের ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করবে। নেক্সট, চায়না Chang'e 6 lunar probe returned world first sample from far side of the moon। এটা খুব গুরুত্বপূর্ণ। রি-এন্ট্রি ক্যাপসুল অর্থাৎ চীন থেকে যে যানটা পাঠানো হয়েছিল চাঁদে, সেখানে কিন্তু সেই যানটা, মহাকাশ যানটা চ্যাংই 6 এটা কিন্তু চাঁদের একটা ফার সাইডের কালেকশন মাটি নিয়ে, স্যাম্পেল নিয়ে সেটা কিন্তু পৃথিবীতে নেমে এসেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফার সাইড অফ দ্য মুন, যেটা কিন্তু আমাদের পৃথিবী থেকে দেখা যায় না। চ্যাংই 6 মিশন, চাইনিজ মুন গডেসের নামে যেটা মিশনটা ছিল, সেটা কিন্তু সম্প্রতি ফিরেছে। এটা খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ। রোহিত শর্মা বিকেম ফার্স্ট ব্যাটার টু হিট 200 সিক্সেস ইন টি20 ইন্টারন্যাশনাল। তো টি20 ইন্টারন্যাশনালে প্রথম 200টা 6 মারা প্রথম ব্যাটসম্যান হচ্ছেন রোহিত শর্মা। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নিউজ। তো আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করছি। নমস্কার, ধন্যবাদ।